এটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নেবেন। ধন্যবাদ। এখানে দেখানো প্রত্যেকটা চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আর হ্যাঁ সুন্দরীরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গল্প শুরু হয় তেকে দেখিয়ে, যে নিজের রুমে বসে চোখ বড় বড় করে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। টিভিতে কোরিয়ান ড্রামার কিসিং সিন দেখাচ্ছে। তখনই কারো আসার শব্দে সাথে সাথে টিভি অফ করে দিয়েছে তে। এই ছুকরি কি করিস? হ্যাঁ এনে হালুয়া খা। বুড়িটা আর আসার সময় পেল না। ধুর, দাও খাই। শুধু খেলে হবে? কেমন হয়েছে বলতে হবে তো। ভালোই হয়েছে। এইভাবে বললি কেন? বুঝেছি হিংসে হচ্ছে তাই না? তুই তো পারিস না রান্না করতে আমার মতো। আচ্ছা তুই থাক, আমি যাই। রোজে যাওয়ার সাথে সাথে তে টিভি অন করে, কিন্তু সিনটি শেষ হয়ে গেছে। তের খুব মন খারাপ হলো। এবার টিভি অফ করে বসে রইলো। তখনই ওর বান্ধবী জিমিন ফোন করে। কি রে, দেখেছিলি? না রে, নানি রুমে চলে এসেছিল, তারপর আর দেখতে পারিনি। তোকে আর দেখতেও হবে না। যখন প্রেম করবি তখন তোর বয়ফ্রেন্ডকে কিস দিয়ে সব মিটিয়ে নিস। আমি রাখি, সুগা ডাকছে। হ্যাঁ আফসোস, আজকে একটা জামাই নেই বলে আমাকে কেউ ডাকে না। জিমিন তের কথা শুনে হাসতে হাসতে ফোন কেটে দেয়। এই ছুকরি, তাড়াতাড়ি রেডি হও, আমাদের যেতে হবে তো। কোথায় যাব? তোর মামার বাড়ি। কিন্তু ওনারা তো বিদেশ থাকে, তাহলে ওখানে গিয়ে আমরা কি করব? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। তোর মামা কাল দেশে ফিরেছে সপরিবারে। জানিস আমার ঘন্টু এসেছে। ওই জঙ্কক ভাইয়ের কথা বলছো তুমি, যার সাথে ভিডিও কলে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, ও আমার ঘন্টু শোনা। এখন দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে যা, গাড়ি পাঠিয়ে দিয়েছে ওরা। তারপর তারা দুজন রেডি হয়ে আরএমের পাঠানো গাড়ি করে রওনা হলো। গাড়ি আপন গতিতে চলছে। প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পর তে ওর মামার বাড়ি পৌঁছে গেল। এবার চলো পরিচয় পর্বটা শেষ করে ফেলি। এতক্ষণ যাকে দেখেছো সে গল্পের নায়িকা, আর তার সাথে যে বুড়ি মহিলা সে হচ্ছে ওর নানি। তে সবেমাত্র কলেজ শেষ করেছে, 2-3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। এরপর ভার্সিটিতে ভর্তি হবে। তের মা ওর বাবার সাথে ঝগড়া লেগে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তের নানির কাছে। তে এবং ইয়নজুন রোজের সাথে থাকতে শুরু করে। তের চাচাতো ভাই ওকে মাঝে মাঝে দেখতে আসে, কিন্তু সুবিন আসে না। কারণ একটাই, ওরা আলাদা থাকে। ওই বাড়ি থেকে যখন তের আত্মীয় স্বজনরা থেকে দেখতে আসে, ইয়নজুন তাদেরকে কিছুই বলে না। কিন্তু তেকে যখন ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কথা বলে, তখন ইয়নজুন বারণ করে দেয়। সে তার মেয়েকে ওই বাড়িতে যেতে দিবে না। এবার চলো গল্পে ফিরে যাই। মামার বাড়ি আসার পর বাড়ির ভিতরে ঢুকতেই একজন মধ্যবয়সী মহিলা দৌড়ে আসলো। উনি এসেই রোজিকে সালাম করতে লাগলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর সালাম করতে হবে না, এবার উঠো। আমার মন্টু কোথায়? আর ঘন্টু ওইবার কোথায়? দেখতে পাই না কেন? আপনার ছেলে একটু বাইরে গেছে, আর জঙ্কুকও রুমে আছে। আরে এটা কি আমাদের তে নাকি? মাশাআল্লাহ, কত সুন্দরী হয়ে গেছে। কারো নজর যেন না লাগে। এমন একটা সুন্দরী মেয়েকে যদি আমার ছেলের বউ বানাতে পারতাম, তাহলে মরে গিয়েও শান্তি পেতাম। ভাবছি আমার ঘন্টুকে দিয়ে ওকে এবারেই বউ করে আনবো। কি বলো বৌমা? ছেলের বাচ্চা ছাড়া যদি রাজি থাকে, আমি আর কি বলবো। জিন এবং রোজের কথা শুনে তে হালকা লজ্জা পায়। আসলে তুমি অনেক সুন্দর। তুমি যে ঘরে যাবে সে ঘর একদম আলো করে রাখবে। মামুনি আপনিও অনেক সুন্দর। হয়েছে, তোমাকে আর পান দিতে হবে না। যদি সুন্দরী হতাম তাহলে বুড়ারাম আমাকে চোখে হারাতো। এই বৌমা, তুমি আমার ছেলেকে কি বললে? আসলে শাশুড়ি মা, ভুলে বলে ফেলছি, আর বলবো না। এই বুড়ি, তুই এত জ্বলিস কেন? তোর ছেলে বুড়া দেখেই তো বুড়া বলছে। আমার নামকে শুধু আমি বুড়া বলবো, তুমি বললে কেন? সরি মামুনি। হয়েছে, আর সরি বলতে হবে না। এই ধরনের ভুল আর কখনো করবে না। তোমার মা আসেনি? আম্মুর অফিসে কিছু কাজ পড়ে গেছে, তাই আসেনি। ও আচ্ছা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ড্রয়িং রুমে বসে আছে তে। ওইদিকে রোজি চলে গেছে তার রুমে। একটু পর জিন খাবার নিয়ে এসে তেকে নিজের হাতে খাইয়ে দিল। হঠাৎ করে তের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে জিনের হাতে পড়ে। ও মা, কি রে, তুই কান্না করছিস কেন? আসলে মামুনি, আম্মুর কথা মনে পড়ে যাচ্ছে। তুই এখানে যে কদিন থাকবি আমাকে মা বলে ডাকবি, ঠিক আছে? এবার কান্না থামা, না হলে কিন্তু একটা থাপ্পড় দেব, পরে দাঁত পড়ে যাবে তোর। জিন প্লেট নিয়ে কিচেনের দিকে যাচ্ছিল, তখনই উপর থেকে একটি ফুলদানি ঠাস করে তের পায়ের সামনে এসে পড়ে। এতে করে তে অনেক ভয় পেয়ে যায়। জিন দৌড়ে তের কাছে এসে বলে, তুই রুমে যা, আমি দেখছি ব্যাপারটা। বলা শেষ করে জিন উপরে চলে গেল। তখনই উপর থেকে কারো গর্জনের আওয়াজ আসলো। সেই ব্যক্তিটি চিল্লিয়ে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! এবার যদি তোমাকে সামনে পাই তাহলে তোমার ঘাড়ে মাথা থাকবে না। জঙ্কুক, কি হচ্ছে এসব? এমন করছো কেন? তোমার গ্র্যানি আর কাজিন এসেছে, ওরা কি ভাববে? সরি মম, আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। নেক্সট টাইম খেয়াল রেখো। নিচের মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে।
আর একটু হলে তো ফুলদানিটা ওর উপরে পড়তো। এবার জঙ্কুক বিরক্তি নিয়ে বলে ওঠে, আমি সরি বলেছি তো মম, আর কি চাও? তোমার পায়ে ধরে? তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, সাথে কন্ট্রোললেসও হয়ে গেছো। সামলাও নিজেকে আর ফ্রেশ হয়ে নিচে আসো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। উনি হচ্ছে মিস্টার সাইকো, যিনি সোজা জিনিস বুঝে কম। তার পুরো নাম হচ্ছে জিওন জঙ্কুক, বলতে গেলে জাতির ক্রাশ। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, জিমওয়ালা বডি, মায়ের মতো দেখতে সুন্দর, আর অনেক সুদর্শন। এক কথায় বলতে গেলে চোখ ফেরানোর মতো না। সব মেয়েরা ওনাকে দেখলে হুমড়ি খেয়ে পড়ে। জঙ্কুক খুব রাগী তারছিলা মানুষ, আরো অনেক কিছু আছে, সেগুলো গল্পে জানতে পারবে। বিকেলেতে ছাদে গিয়ে প্রাকৃতিক হাওয়া খাচ্ছিল, তখনই জঙ্কুক ছাদে গিয়ে দেখতে পায় পাশের বিল্ডিং এর ছাদ থেকে একটা ছেলে তের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে তের কোনো খেয়ালই নেই, সে তো হাওয়া খেতে ব্যস্ত। জঙ্কুককে দেখার সাথে সাথে ছেলেটি ছাদ থেকে চলে যায়। তুই ছাদে কি করছিস? হাওয়া খাচ্ছি। কেন, রুমে কি ফ্যান নেই? নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়নি, ঠিকই আছে। তাহলে তুই ছাদে আসলি কেন হাওয়া খেতে? ঘরে তো প্রাকৃতিক হাওয়া নেই, তাই আমি প্রাকৃতিক হাওয়া খেতে এসেছিলাম। দাঁড়া, তার প্রাকৃতিক হাওয়া খাওয়া আমি দেখাচ্ছি। বলেই জঙ্কুক এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। তে দেখতে পায় জঙ্কুক ছাদের একপাশ থেকে লাঠি নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। সাথে সাথে তে 1 মিনিটও নষ্ট না করে দৌড়ে রুমে চলে গেল। এরপর দরজা আটকে বলতে লাগলো, বাবু গো বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। যদি একবার ধরতে পারতো তাহলে একদম খারাপ অবস্থা করে দিত। এই শয়তান বেটার মাথার সবগুলো তার মনে হয় ছিঁড়া আছে, নাহলে কেউ কারোর সাথে এমন ব্যবহার করে? কিছু মনে করিস না, আসলে জঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, তো তাই এটা ওটা ছুঁড়ে মারে। তুই আয় আমার সাথে। এরপর তে এবং জিন বসার রুমে গেল, সেখানে রোজিও ছিল। ওরা তিনজনে নানা রকমের কথা বলছিল। তখনই সাইকো জঙ্কুক এসে রোজিকে সালাম করে রোজির সাথে কথা বলতে থাকে। জঙ্কুকের এরকম নম্র আচরণ দেখে তে ক্রাশ খেয়ে ফেলে। রোজির সাথে কথা বলছে জঙ্কুক, আর এদিকে তে ক্রাশ খেয়েই যাচ্ছে। সবচেয়ে বেশি থেকে আকর্ষণ করছিল জঙ্কুকের নিচের কালো তিলটা, মানে ঠোঁটের নিচে কালো তিলটা। তার সাথে চোখ তো আছেই। তে পুরাই ফিদা হয়ে গেছে। সাথে সাথেই তের মনে পড়ে যায় এসব ভাবা ভুল। জঙ্কুক তো ওর ভাই হয়, ভাইকে নিয়ে এসব না ভাবাই ভালো। তারপরও তে নিজের চোখ সামলাতে না পেরে আবারও জঙ্কুকের দিকে তাকায়। এবার তের সাথে চোকাচোকি হয়ে যায় জঙ্কুকের। দুজনেই মুচকি হাসি দেয়। কিছুক্ষণ মুচকি মুচকি হাসার পর জঙ্কুক বলল, গ্র্যানি, এটা আমাদের তে না? হ্যাঁ, এবার ভার্সিটিতে উঠবেই। বাহ, ভালোই তো বড় হয়ে গেছে, দেখতে শুনতে তো খারাপ না। এখন তো বিয়ে দিতে হবে, তাই না গ্র্যানি? কথাটা বলে জঙ্কুক তের মাথা থেকে পা পর্যন্ত একবার কাইলা নজর দিয়ে দেখে নিল। এমন একটা ভাব নিচ্ছে যেন আজকে আমাকে প্রথম দেখেছে। গ্র্যানির সামনে ভালো সাজা হচ্ছে, তাই না মিস্টার সাইকো? আপনার মুখোশ আমি খুলে দিব। সেদিনের মতো দিনটি শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা গুলির আওয়াজে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে তে। শব্দ শুনে দৌড়ে নিচে গিয়ে দেখে জঙ্কুক হাওয়ায় ফায়ারিং করছে, আর তার সামনে কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝে কিছু লেডিস গুন্ডিও আছে। সেখানে কি হচ্ছে তে দেখার জন্য ওদিকেই যাচ্ছিল, তখনই জিন এসে বাধা দিল। তে ওখানে যাস না, তোর ভাইয়া কাজ করছে। মামুনি, জঙ্কুক ভাইয়া গুলি কেন করছে? তের কথায় পাত্তা না দিয়ে জিন বলল, যা গিয়ে রেডি হয়ে নে, আমরা ঘুরতে যাব। তেও বুঝতে পারলো জিন এ বিষয়ে কিছু বলতে ইচ্ছুক না, তাই আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। তে রেডি হয়ে বসে আছে ঘুরতে যাবে বলে। হঠাৎ করে জিনের একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় তিনি চলে গেলেন বাহিরে। আর তেকে বলে গিয়েছে জঙ্কুক নাকি তাকে ঘুরতে নিয়ে যাবে। তাদের সাথে রোজিরও যাওয়ার কথা ছিল, কিন্তু রোজি নাকি পা ব্যথা করছে, তাই উনিও যাবে না। জঙ্কুক রেডি হচ্ছে, আর তে বসে বসে জঙ্কুকের জন্য অপেক্ষা করছে। একটু পর জঙ্কুক নিচে নেমে আসে। জঙ্কুককে দেখতে অনেক কিউট লাগছিল। তাকে দেখে তে আজকেও ক্রাশ খেলো। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স আর চোখে সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করা, সব মিলিয়ে লুকিং লাইক এ ক্রাশ কিং লাগছিল তাকে। তে হা করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। তেকে এমন করে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক তার সামনে এসে বলতে লাগলো, হা করে তাকিয়ে আছিস কেন? চল। হ্যাঁ চলুন। বুঝি না এই লোকটা এমন কেন? ওনার সাথে আমার 2 দিনের পরিচয়, আর এমন একটা ভাব নেয় যেন আগের জন্ম ওনার সাথে আমার পরিচয় ছিল। এরপর ওরা দুজন ঘুরতে বেরিয়ে পড়লো। আজকে জঙ্কুক থেকে অনেক জায়গায় ঘোরানোর শেষে একটি রেস্টুরেন্টে খেতে আসলো। জঙ্কুক থেকে বসতে বলে ওয়াশরুমে চলে গেল, আর এদিকেতে বসে বসে সেলফি তুলছে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবে বলে। তখনই একটা পরিচিত কণ্ঠ শুনে পিছনে তাকায়। কেটে ভটকে নেবে যাবেন না, মানে তে তুই এখানে? আরে ভাইয়া, তুমি এখানে? বলেই তে সুগাকে জড়িয়ে ধরলো। জিমিন কোথায়? তোমার সাথে আসেনি?
আর বলিস না, জিমিনকে মিথ্যে কথা বলে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম। রেস্টুরেন্টে আসার পর ও বলল ওকে আমি মিথ্যা কথা বললাম কেন, এর জন্য রেগে গিয়ে গাড়িতে বসে আছে। একদম ঠিক করেছে। তুমি কেন তাকে মিথ্যে বললে? আমি তো ভুলে গিয়েছিলাম, তোরা দুইটা যে নিব্বি, একই তো স্বভাব। আচ্ছা যাই হোক, তুই কি এখানে একা নাকি? না, আমার সাথে জঙ্কুক ভাইয়া আছে, উনি তো আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যাই রে, গিয়ে জিমিনের রাগ ভাঙাই, না হলে তো রাতে 12টা বাজাবে। যাওয়ার সময় সুগা আবার তেকে জড়িয়ে ধরে, এরপর সুগা চলে যায়। দূর থেকে জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। দূরে দাঁড়িয়ে থাকার কারণে ছেলেটির মুখ ভালো করে দেখতে পায়নি জঙ্কুক। সুগা চলে যাওয়ার পর জঙ্কুক তার কাছে এসে ওর হাত ধরে টেনে হিঁচড়ে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে যেতে লাগলো। তখনই কে বলে, আশ্চর্য ব্যাপার জঙ্কুক ভাইয়া, তুমি এভাবে টানাটানি করছো কেন? প্রত্যেকটা স্টোরিতে তোমার টানাটানি না করলে হয় না? ছাড়ো আমার হাত। লোকজন কিভাবে তাকিয়ে আছে। তে বারবার একই কথা বলেই যাচ্ছে, কিন্তু জঙ্কুকের জন্য কোনো কথাই কানে যাচ্ছে না। সে তাকে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিল এবং নিজেও পাশের সিটে বসে ড্রাইভ করতে লাগলো, তাও আবার ফুল স্পিডে। এদিকে ভয়ে তের গলা শুকিয়ে যাচ্ছে। তে কিছুতে বুঝতে পারছে না জঙ্কুক কেন হঠাৎ করে তার সাথে এমন ব্যবহার করছে। দুর্ঘটনা ঘটে যাবে তো, আপনি এত জোরে জোরে গাড়ি চালাচ্ছেন কেন? ভয়ে আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। হেই বাদ্দব, সুন্দর করে কান্না কর, একদম বিরক্ত লাগছে। ওই সময় ওদের গাড়ির দিকে বিরাট বড় একটা ট্রাক খুব স্পিডে এগিয়ে আসতে লাগলো। সেদিকে সাইকো জঙ্কুকের কোনো খেয়ালই নেই, তিনিও সেই ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে বেচারিতে ভয়ে কান্নাকাটি করেই যাচ্ছে। মায়া গো, আপনি দুইটা পায়ে পড়ি গাড়ি থামান, গাড়ি থামালে আমি ওখানে মরতে চাই না। প্রচন্ড ভয়ের কারণে তে ওর দুই হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে এবং আরো জোরে জোরে কান্না শুরু করে। এক সময় জঙ্কুক গাড়িটিকে ট্রাকের সামনে থেকে ব্রেক করে অন্য সাইডে নিয়ে আসে। তের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে বলতে থাকে, এইটুকুতেই এই অবস্থা? জঙ্কুকের কথা শুনে তে চোখ মেলে দেখে তের দিকে তাকিয়ে জঙ্কুক হাসছে। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? পাগল নাকি আপনি? এমন করেছেন কেন? আরেকটুর জন্য হলে তো আমি উপরে চলে যেতাম। আপনি পুরাই একটা সাইকো। আপনার সাথে আমি আর এক মিনিটও থাকবো না। গাড়ি থামান, আমি বাসায় যাব। তের কথা যেন জঙ্কুকের কানেই গেল না, তাই তে আরো জোরে জোরে বলতে লাগলো, কি হলো, কানে কি কথা যায় না? ধ্যানটা হয়ে গেলেন নাকি? জঙ্কুক হঠাৎ করে গাড়ি ব্রেক করার কারণে তে সামনের দিকে হেলে পড়ে। মাথা উঁচু করে জঙ্কুকের দিকে তাকিয়ে দেখে গাড়ির স্টিয়ারিং এর উপর মাথা নত করে আছে সেই সুজুকে। তে গাড়ি থেকে নেমে দৌড় লাগায়, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তের হাতে টান পড়ে। পিছনে ফিরতেই দেখে সাইকো জঙ্কুক। তে কিছু বলতে যাবে তখনই সাইকো জঙ্কুক তেকে এক টান দিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ফেলে দিল। এরপর জঙ্কুক তের গলায় বন্দুক তাক করে। জঙ্কুকের এমন কাণ্ড দেখে তে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তে একবার বন্দুকের দিকে তাকাচ্ছে তো আরেকবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে। ভাইয়া আমাকে ছেড়ে দিন। ছেলেটি কে ছিল? তে কিছু না বলে চুপ করে আছে। চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞাসা করেছি তো আমি। কোন ছেলে? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলি কিছুক্ষণ আগে রেস্টুরেন্টের কথা? কি হয় ও তোর সাথে এত লেপটে ছিল কেন? চাচা তো ভাই হয় আমার। আর কখনো যেন না দেখি কারোর সাথে এভাবে লেপটে আছিস। যতই আপন কেউ হোক না কেন দূরে দূরে থাকবি, আদারওয়াইজ আই উইল শুট ইউ। আপনি একটা সাইকো। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার সাথে থাকতে পারবে না। আর কিছু বলার আছে? না, আর কি বলবো। এরপর ওরা গাড়িতে উঠে সেদিনের মতো দুজনে মিলে বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা বাগানেতে হাঁটছিল, তখনই একটা ছেলের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি বগম, আর আপনি? আমি টিএইচপি তে। ও আচ্ছা, নাইস নেম। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই কল ইউ তে? হ্যাঁ অবশ্যই, সবাই আমাকে তে বলে ডাকে, আপনিও না হয় ডাকবেন। কিছু মনে না করলে যদি আপনার নাম্বারটা দিতেন। লিখুন 019... ওকে, সময় পেলে আপনাকে ফোন করব। আর কতক্ষণ ধরে মাটিতে বসে থাকবেন এভাবে? এই নিন ধরুন আমার হাত, আর উঠে আসুন। তে মাটি থেকে উঠে আসার জন্য বগমের হাত ধরতেই তখনই আগমন হয় সেখানে সাইকো জঙ্কুকে। জঙ্কুককে দেখে তে নিজের হাত বগমের হাত থেকে সাথে সাথে সরিয়ে নেয়। আরে ভাইজান, আপনি কেমন আছেন? ভালো, তুমি? আমি সবসময়ই ভালো থাকি ভাইজান। আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। একদিন সময় করে আমাদের বাসায় এসো। ঠিক আছে ভাইজান, আসবো। আচ্ছা তাহলে আমরা যাই, তুমি থাকো। ভাইজান, আপনি কি তেকে চিনেন? হ্যাঁ, ও আমার কাজিন হয়। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। বগম তো চলে যাচ্ছে, আর এদিকে জঙ্কুক তেকে টেনে হিঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে এসে এক বালতি পানি এবং একটা সাবান ওর সামনে রেখে বলে, শুরু কর। কি শুরু করব?
আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুই তোর হ্যান্ড ওয়াশ করবি। আর যদি জিজ্ঞাসা করিস কেন করবি, তাহলে একদম গুলি করে দেব। আমি হাত ধুতে পারবো না। কথাটা বলেই তো চলে যাচ্ছিল, তখনই জঙ্কুক তের সামনে বন্দুক ধরে। স্টুপিড, অকালে উপরে যেতে না চাইলে যা বলছি তাই কর। বেচারি তে আর কি করবে, জঙ্কুকের কথা মতো হাত ধোয়া শুরু করলো। সন্ধ্যা হয়ে গেছে, এখনো তে হাত ধুচ্ছে, আর জঙ্কুক একটা চেয়ারে বসে সেটা দেখছে। জিন এবং রুজি হাজারবার বলেও সাইকো জঙ্কুকের হাত থেকে তেকে বাঁচাতে পারলো না। অবশেষে আরাম অফিস থেকে এসে বেচারি তেকে সাইকো জঙ্কুকের হাত থেকে বাঁচিয়েছে। তে মামুনি, তুমি রুমে যাও। যাওয়ার আগে একটা কথা শোনা যায়, অন্য কোনো ছেলের হাত ধরার আগে 100 বার চিন্তা করবি। বাবা গো বাবা, কোথায় এসে পড়লাম আমি? যত তাড়াতাড়ি পারি আমাকে এখান থেকে যেতে হবে। পরের দিন সকালবেলা জঙ্কুক জানতে পারে তে এবং রোজি তাদের গ্রামের বাড়ি চলে গেছে। ঘুম থেকে উঠেই জঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল, তাই এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তেকে আনার জন্য। অনেকক্ষণ ড্রাইভ করার পর তের বাড়িতে এসে কলিং বেল বাজাতেই তে দরজা খুলে দিল। আপনি এখানে? সর বলছি সামনে থেকে, ভিতরে যাব। উরি মারি জঙ্কুক বাবা, এমন অবেলা তুমি আমগো বাইত, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি ফুপি, বাবা বলেছে গ্র্যানি আর তেকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। কয়দিন আগে না তে সুন্নি গিয়ে থাইকা এলো, আবার যাইবো কিট্টু? তুমি তোমার গ্যান্ডি লইয়া যাইও, তে সুন্নিরা আমি আর দিতাম না। কিন্তু ফুপি, বাবা যে বলেছে দুইজনকে নিয়ে যেতে। বেশি কথা কইলে কিন্তু তোমার গ্যানিরও লইয়া যেতে দিতাম না জঙ্কুক বাবা। এই যে অঞ্জনি, তুই আমার ঘন্টুকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, তোর তো সাহস কম না? আর এই যে ঘন্টু, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। কি এমন কথা বলছো ওর সাথে? আচ্ছা, তোমরা দুজনে মিললা দুঃখে সুখের আলাপ করো, আমি আর সুনিতে গিয়া খানা বানাই আনিকে তুমি লাগা। এই সরি, আয় আমার লগে। গ্রানি, আমি চাই তোমার সাথে তেকেও নিয়ে যেতে আমাদের বাড়িতে। তুমি একটু ফুপ্পিকে বুঝিয়ে বলো না। কি গে ঘনশনা, ওই চুকরিকে তোমার মনে ধরেছে নাকি? হ্যাঁ গ্র্যানি, সারাটা দিন ওকে শুধু দেখতে মন চায়। তুমি প্লিজ ফুপ্পিকে বুঝিয়ে বলে আমাদের সাথে তেকে নিয়ে চলো না। আচ্ছা ঘনশনা, আমি চেষ্টা করব। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। মাই তে ডার্লিং, তুমি আমাকে না বলে চলে এসেছো তাই না? এবার দেখো আমি তোমার সাথে কি করি। আম্মু আপনাকে খেতে ডাকছে। তে, আমি কোথায় থাকবো? নানির রুমে থাকবেন আজকে। আমি কি তোর নানির ঘর চিনি নাকি? নিয়ে যা আমাকে। আসুন আমার সাথে। তে দরজা খুলে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই জঙ্কুক তেকে ল্যাং মেরে ফেলে দেয়। একটু দেখে শুনে হাঁটবি তো, এখন যদি তোর পাটা ভেঙে যেত তাহলে কে বিয়ে করতো তোকে? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। রাতের বেলা বিছানায় শুয়ে আছে জঙ্কুক। কিছুক্ষণ যাওয়ার পর জঙ্কুকের পুরো শরীর চুলকাতে শুরু করে। বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখতে পায় পুরো বিছানায় লাল পিঁপড়া দিয়ে ভরা। গ্র্যানি, গ্র্যানি কোথায় তুমি? এদিকে এসো। কি হয়েছে গুলশানা? বিছানাতে এসব ভয়ঙ্কর জিনিস কি গ্র্যানি? আরে মা, এত পিঁপড়া এলো কোথা থেকে? এই গুলশানা, তোমার পুরো শরীর তো কামড়ে লাল করে ফেলেছে, যাও তাড়াতাড়ি গোসল করো। ওরে মারি শুনতে, তাহলে তোর মনে ইটা না ছিল? হ্যাঁ রাখ খারা, আইতাছি। আমার সাথে পাঙ্গা নিস, তোর সাহসের তারিফ করতে হয়, কিন্তু মেয়ে মানুষেরা তো সাহস যে জঙ্গকের পছন্দ না। আজকের পর থেকে যেন আমার সামনে চোখে চোখ তুলে কথা বলতে না পারিস, সেই ব্যবস্থাই আমি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর জঙ্কুক গোসল করে সোজা তের রুমে গেল। তে ওর বান্ধবী জিমির সাথে কথা বলছিল। হঠাৎ করে দরজা লাগানোর শব্দ শুনে পিছনে ফিরতেই দেখে সাইকো জঙ্কুক। এই কি, আপনি আমার রুমে এসে দরজা লাগালেন কেন? তুই ভুলে গেলি কি করে তে? আমি যদি তোকে একবার ধরতে পারি তাহলে তোর কি অবস্থা করব? সরি ভাইয়া, আর কোনোদিন আপনার সাথে রাখতে যাব না, দরকার পড়লে আপনার সামনেও যাব না। আর কখনো যেন না আসতে পারিস তার ব্যবস্থা আমি করছি। বলেই জঙ্কুক থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওর উপরে উঠে ঘাড়ে একটা কামড় দেয়। তে ব্যথা পেয়ে চিৎকার করলেন। জঙ্কুক আবারও একই জায়গায় কামড় দেয়। কিছুক্ষণ পর জঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলে, নেক্সট টাইম আমার সাথে লাগতে আসার আগে যেন আজকের রাতের কথা মনে থাকে। বলা শেষ করে জঙ্কুক হনহন করে রুম থেকে বের হয়ে গেল, আর তে কামড়ের জায়গায় হাত চেপে কান্না করতে লাগলো। পরের দিন সকালবেলা সাইকো জঙ্কুক রোজি এবং তেকে নিয়ে ওদের বাড়ি চলে আসে। ওই দিনের ঘটনার পর থেকে তে জঙ্কুকের সামনে যাওয়া বন্ধ করে দেয়। এভাবে চলে গেল কয়েকদিন। এই কয়েকদিন তে জঙ্কুককে অনেক ইগনোর করেছে। জঙ্কুক যেখানে থাকতো তে সেখানে ওর ছায়াও ফেলতো না। জঙ্কুক অনেক চেষ্টা করেছে কথা বলার জন্য, কিন্তু পারেনি। এ মানা ভালো, একটু তোমার জঙ্কুক ভাইকে ডেকে নিয়ে আসো না, আমার হাতে অনেক কাজ আছে। আচ্ছা আন্টি, যাচ্ছি। জঙ্কুকের রুমের সামনে এসে তে ভাবছে,
রুমের ভিতরে যাওয়াটা কি ঠিক হবে যদি উল্টোপাল্টা কিছু করে বসে? দরজার বাইরে দাঁড়িয়ে কি ভাবছিস, কিছু বলবি? আন্টি খাবারের জন্য নিচে যেতে বলেছে আপনাকে। কথাটা বলেই তে চলে যেতে নিলে অমনি জঙ্কু তেকে আচমকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তুই আমাকে ইগনোর করছিস কেন? বেশ করেছি, আরো করব। জান পাখি, তুই আমাকে কেন বারবার রাগিয়ে দিস বলতো? তোকে কষ্ট দিলে আমারও কষ্ট হয়, কেন বুঝিস না? কি পেয়েছেন আমাকে, আপনার হাতের পুতুল? আমাকে ছাড়ুন, নয়তো আন্টিকে আপনার সব অসভ্যতামের কথা বলে দিব। ও আচ্ছা, তা মমকে তুই কি বলবি? তোর সাথে আমি কি অসভ্যতামি করেছি? আমি তোর এই গোলাপি ঠোঁটে কিস করেছি নাকি গলায় আর বুকে? প্লিজ চুপ করুন। জঙ্কুক থেকে আরেকটু নিজের সাথে মিশিয়ে বলে, আমি তো তোর সাথে অসভ্যতামি করেছি, তাই না? তুই জানিস অসভ্যতামি কাকে বলে? আমি যদি এখন তোর ঠোঁটে কিস করি, তোর শরীরের জায়গায় জায়গায় টাচ করি, তাহলে সেটা হবে অসভ্যতামি। কি করব? না ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? আজকের পর থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। ঠিক আছে। ওকে জান পাখি, যা, ছেড়ে দিলাম। ছাড়লেন কোথায়? এখনো তো ধরে রেখেছেন। তোকে তো ছাড়তে মন চাচ্ছে না জান পাখি। অনেকক্ষণ হয়ে গেছে এখানে আছি, মামুনি তো পরে সন্দেহ করবে। শোনোতে, আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাব, কিন্তু তোমার উপর আমার নজর সব সময় থাকবে। বাসা থেকে কলেজ আর কলেজ থেকে বাসায় আসার সময় কারোর সাথে কথা বলবে না। যদি এমন কিছু করতে দেখি, তাহলে তোমার অবস্থা যে কি হবে সেটা সম্পর্কে কোনো ধারণাই করতে পারবে না। শুধু এইটুকুই না, তুমি রুমে বসে কি করছো সেটাও আমি দেখতে পারবো। সো উল্টাপাল্টা কাজ করে আমাকে কঠোর হতে বাধ্য করো না। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো। আমি ঘরে কি করি না করি সেটা আপনি জানবেন কি করে? ক্যামেরা ফিট করে যাবেন নাকি? আমি এতটাও খারাপ না জান পাখি যে একটা মেয়ের রুমে ক্যামেরা ফিট করব। তাহলে কিভাবে জানবেন? সেটা তোমাকে না জানলেই হবে। তোমাকে আবারও বলছি, কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে সেই রাতের কথা একটাবার চিন্তা করো। কোন রাতের কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? মনে হয় কামড়ের দাগটা শুকিয়ে গেছে, আরেকটা দিতে হবে। না না, শুকায়নি, এখনো কাঁচা আছে। আমার মনে থাকবে, কারোর সাথে ইটিস পিটিসে জড়াবো না। এই তো আমার তে দুষ্ট ডার্লিং এর মতো কথা। এবার একটু হাসো। হে হে হে, এই তো হাসলাম, এখন যান। এমন একটা ভাব নাই যেন আমি তার বিয়ে করা বউ। ও মাই গড, কি দিনকাল দেখতে হচ্ছে। সামান্য একটা নিব্বির জন্য আমাকে কফির কাপ নিয়ে ঘুরঘুর করতে হচ্ছে। ও নো ম্যাম, আপনার কফি রেখে দাও, যেমন আপনার আদেশ ম্যাম। এক মিনিট, তুমি কে? আগে তো তোমাকে দেখিনি। দেখবেন কি করে ম্যাম, আমি তো এতদিন লুকিয়েছিলাম। কি বললে তুমি? লুকিয়েছিলে? কিন্তু কেন? ও মাই গড, কি বলে এগুলা? স্যার যদি জানতে পারে তাহলে তো আমাকে একদম ইঞ্চ করে দেবে। আসলে ম্যাম, এই বাড়ির দারোয়ান বান্টু আমার কাছ থেকে কিছু টাকা পাবে, আমি ওকে টাকা না দেওয়ার জন্য লুকিয়েছিলাম। ও আচ্ছা, তুমি জানো তুমি আসলে দেখে এই বাড়িতে আরো অনেক নতুন নতুন কাজের লোক রাখা হয়েছে। আসলে বড়লোক হলে যা হয় আর কি। 3 দিন হয়ে গেছে জঙ্কুক ব্যবসার কাজে বিদেশে গেছে। এর সাথে জঙ্কুকের এখনো কোনো যোগাযোগ হয়নি। জঙ্কুক ফোন দিলেও তে না ধরে কেটে দেয়। এরপর জঙ্কুক লিসাকে ফোন করে বলে, কি ব্যাপার লিসা, তুই আমার ফোন ধরছে না কেন? স্যার, একটা ব্যাড নিউজ আছে। ম্যাম তো অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, আর সেটাকে জানেন? প্রত্যেকটা স্টোরিতে থাকা আপনার ভিলেন বেগম। তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন? ও নো ম্যাম, যে বাড়ি থেকে চলে গেছে এটা যদি জানতে পারে তাহলে তো আমাকে একদম মেরেই ফেলবে। মুখ ফসকে বের হবার আগে তাড়াতাড়ি ফোন কেটে দেই। এত বড় সাহস, আমার কথার উত্তর না দিয়ে ফোন কেটে দিয়েছে। ওর 12টা তো আমি বাজাবই। মাকে কল করি। এত রাতে আবার কে ফোন করলো? এই বুড়ি বিটি, তোর ফোনটাকে সাইলেন্ট করে রাখতে পারিস না? আমার ঘুমে ডিস্টার্ব হয়। বুইয়া নামুর বাচ্চা, চুপ কর। মম, আমার কথাটা একটু শোনো। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? তে কি ঘুমাচ্ছে নাকি? তুই এটা জানার জন্য আমাকে ফোন করেছিস কেন? তেকে ফোন কর। ওকে যদি আমি ফোনে পেতাম তাহলে কি আমি তোমাকে ফোন করতাম? জাকুব বাবা, কিভাবে কথা বলছিস তুই আমার সাথে? মানে সরি, ও ফোনটা রিসিভ করছে না মম। প্লিজ একটু দেখো না ও কি করছে। আমি এখন দেখবো কিভাবে বাবা? ও তোর বাড়িতে চলে গেছে। কেন চলে গেছে? ওর নাকি এখান থেকে ভার্সিটিতে যেতে সমস্যা হয়, তাই চলে গেছে। গ্র্যানি ওকে চলে গেছে নাকি? শাশুড়ি মাও চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি। আচ্ছা ঠিক আছে মম, তুমি ঘুমাও। বাহ, ভালোই তো মায়ের সাথে কথা বলে কেটে দিচ্ছ। আমার খবর জানতেও চাইলে না। কি করিনি আমি তোমাদের জন্য? মাকে ছেড়ে অনেকদিন বিদেশে থেকেছি তোমাদের সাথে, গাড়ি বাড়ি টাকা পয়সা জমিয়েছি, অনেকগুলো টাকা খরচ করে তোমাকে শিক্ষিত করেছি। আমার এত কষ্টের এই প্রতিদান দিলে তুমি? আর তুমি এত কষ্ট করে পড়াশোনা করিয়ে কি প্রতিদান দিচ্ছ আমার ছেলেকে? বাবা হিসেবে এটা তোমার দায়িত্ব, ছেলেকে পড়াশোনা করানোর। তাছাড়া তুমি তোমার নিজের লাভের জন্যই তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছো। ছোট থেকেই তো তোমার সাথে কাজে লাগিয়ে দিয়েছো আমার ছেলেকে। এই বুড়ি বেটি চুপ থাক, আমি ঘুমাবো। হ্যালো কেডা?
আমি জাঙ্কুক ফুপি, ফোনটা একটু টেকে দাও। আচ্ছা খারাপ দিতাছি, তাই জ্বালায় আর বাসি না, দিন রাত খালি বুটকা বুগুমির লোকে কথা কয়, কি জানি এখনো মনে কথা কইতাছে। ইয়ঞ্জনের মুখে এই কথা শুনে জাঙ্কুকের মাথা গেল গরম হয়ে, সাথে জেলাসি ফিল তো আছেই। থাক ফুপি, তোমাকে আর যাওয়া লাগবে না, ওকে কথা বলতে দাও। বলা শেষ করে কল কেটে দিল। জাঙ্কুক এতটাই রেগে ছিল যে রাগের মাথায় পুরো প্লেনটাকে বুকিং করে কাল সকালের ফ্লাইটে দেশে ফিরে। বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়। এসেই জানতে পারে তে নাকি ওর বন্ধুর বার্থডে পার্টিতে গেছে। জঙ্কুক প্রচন্ড রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করেছে। এই মুহূর্তে যে কেউ জঙ্কুককে দেখলে মনে করবে পাবনা থেকে একটা পাগল বাড়িতে চলে এসেছে। এই অবস্থায় জঙ্কুক কি করছে না করছে সে নিজেও জানে না। জঙ্কুকের মা জিন অবাক চোখে তাকিয়ে রইল, কিছু বলার সাহস পাচ্ছে না, তার ছেলে যদি তাকে আক্রমণ করে সেই জন্য। এবার চলো দেখে আসি তে কি করছে। জানে মন্তে, আজকে আমার জন্মদিন, আমার গিফট হিসাবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিবে? আগে বলো, দেওয়ার মতো হলে অবশ্যই দিব। এই পার্টিতে থাকা সকলকে সাক্ষী রেখে বলছি তে জানেমান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, প্লিজ না করো না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। জন্মদিনের গিফট হিসাবে না হয় তোমাকে দিয়ে দাও জানেমান তে। যাক দুষ্টু। দূর থেকে কেউ একজন এই দৃশ্য দেখে হাতে থাকা বন্দুকটা দিয়ে প্রথমে বকুমের দিকে তাক করলেও পরে শূন্যে গুলি করে। গুলির শব্দ শুনে সবাই সেদিকে তাকাতেই কাউকে দেখতে পায় না, অর্থাৎ সেই ব্যক্তিটি চলে গেছে। অনুষ্ঠান শেষে তে বাড়ি আসলে দেখতে পায় ওদের বাড়ির দরজা খোলা। ভিতরে ঢুকে দেখে পুরো বাড়ি অন্ধকার। তে আস্তে আস্তে ওর রুমে গিয়ে লাইট অন করতেই দেখতে পায় জঙ্কুক ওর বিছানায় বসে আপেল খাচ্ছে। জঙ্কুককে দেখে তো তে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আপনি না দেশের বাইরে ছিলেন, এখানে আসলেন কি করে? আর আম্মু কোথায়? জঙ্কুক কোনো কথা না বলে সোজা তের চুলের মুঠি ধরে এক ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এরপর তের গলা চেপে ধরে বলতে থাকে, যাওয়ার আগে তোকে কতবার বলেছিলাম কারোর সাথে সম্পর্কে জড়াবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। সতর্ক করার পরেও যেহেতু তুই ইচ্ছে করে জড়িয়েছিস, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। এদিকে তের প্রাণ যায় যায় অবস্থা। জঙ্কুক সেটা বুঝতে পেরে তের গলা ছেড়ে দেয়। জান পাখি, তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে ইচ্ছে করে আঘাত করতে চাই না। তুই বারবার কেন আমাকে রাগিয়ে দিস বলতো? আমি যেভাবে বলি সেভাবে একটু চললেই তো পারিস। আমি তো আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না, আমি আপনাকে হেট করি। জঙ্কুক থেকে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই তে ওর দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে এবং জঙ্কুকের চোখ যায় তের হাতে থাকা সেই আংটিটার দিকে, যেটা বগম থেকে পরিয়ে দিয়েছিল। তুই ওই শালা বেগুনের বাচ্চার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিস? হ্যাঁ করেছি, আমি তাকে ভালোবাসি, যেমন ছেলেকে আমি বর হিসেবে চাই তার মাঝে সেই সব গুণ আছে। কথাটা শুনে জঙ্কুক এবার সত্যি সত্যি সাইকো হয়ে গেল। সে আবারও তের চুল ধরে ফ্লোর থেকে উঠিয়ে আবারও একটা ধাক্কা দিয়ে সোফায় ফেলে। এতে করে তের হাতে থাকা চুড়িগুলো ভেঙে যায়, যার কারণে ওর হাত কেটে যায়। সেদিকে সাইকো জঙ্কুকের কোনো খেয়ালই নেই, সে তো ব্যস্ত তেকে শাস্তি দিতে। তুই আবার বলতো কাকে ভালোবাসিস? আমি বগমকে ভালোবাসি, আপনাকে হেট করি, আপনি হচ্ছেন একটা অমানুষ। ও আচ্ছা, আমি অমানুষ? তাহলে তো এবার অমানুষের মতো কাজ করা দরকার। বলেই জঙ্কুক তেকে আবারও ইচ্ছে মতো মারতে থাকে ধুরুম ধুরুম। কিছুক্ষণ মারার পর আর কখনো যদি ওই শালা বেগুনের বাচ্চার সাথে চলাফেরা করতে দেখি, তাহলে সেই দিনই তোর ওই লাভারকে আমি উপরে পাঠিয়ে দেব, কথাটা মনে রাখিস। বলা শেষ করে জঙ্কুক তের হাত থেকে জোর করে রিংটা খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে তেকে বলে, নাকামি কম কর আর এখনই গিয়ে ওই শালা বেগুনের বাচ্চার দেওয়া ড্রেসটা খুলে অন্য একটা জামা পরে আয়, যা। এরপর জঙ্কুক রুম থেকে বের হয়ে মেইন গেটে তালা লাগিয়ে নিজের বাড়ি চলে যায় এবং রুমে গিয়ে বান্টুকে বলে বগমকে ধরে নিয়ে আসতে। বান্টু জঙ্কুকের কথা মতো বগমকে ধরে নিয়ে আসে। জঙ্কুক বগমকে দেখার সাথে সাথে একটা লাথি মেরে এক কোণে ফেলে দেয়। ভাইজান, এভাবে দৌড়ে এনে মারছেন কেন? আমার বাবা কিন্তু আপনার বাবার সাথে শেয়ারে বিজনেস করে, কথাটা মনে রাখবেন। শালা বেগুনের বাচ্চা, আজকে তোকে আমি হসপিটালে পাঠিয়ে ছাড়বো। তোর জন্য আমি আমার জান পাখিকে মেরেছি, ওর তো কোনো দোষই ছিল না, তুই ইচ্ছে করে ওকে ফাঁসিয়েছিস। আর হ্যাঁ, শেয়ার নিয়ে কোনো কিছু বলিস না, তাহলে না খেয়ে মরতে হবে তোদের। তারপর আর কি, বগমকে ইচ্ছে মতো ধুরুম ধুরুম দিয়ে আধমরা করে বান্টুকে বলে, বান্টু, ওকে একটা কম দামি হসপিটালে পাঠিয়ে দে, যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যায়। ঠিক আছে বস। জঙ্কুক নিজেকে ঠান্ডা করার জন্য ফ্রেশ হতে যায়। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর রুম থেকে বের হয়ে বিছানায় বসতেই তের কথা মনে পড়ে। ওএমজি, আমার জান পাখি তো ওই বাড়িতে একা আছে, আমাকে এখনই যেতে হবে।
জঙ্কু কোনোরকম একটা লুঙ্গি পরে ফুল স্পিডে গাড়ি চালিয়ে তেদের বাড়িতে আসে। তেকে যেভাবে দেখে গিয়েছিল এখনো সেভাবেই রয়েছে। জঙ্কু কাছে গিয়ে দেখে তে সেন্সলেস হয়ে পড়ে আছে। তেকে এই অবস্থায় দেখে জঙ্কু কিছুটা ভয় পেয়ে যায়। চোখ খুলো জান পাখি, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই জান পাখি, শুনতে পাচ্ছ তুমি? চোখ খুলো না একবার। জঙ্কুক আর দেরি না করে ডাক্তারকে কল দিয়ে বাড়িতে নিয়ে আসে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু জ্ঞান হারিয়েছে। যে ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো খাওয়াবেন। আর এই নিন ধরুন মলম, এটা এখনই লাগিয়ে দিন, আমি যাই। তাই কালকের মধ্যে ঠিক হয়ে যাবে তো? এই কেল্লা কখনো মিথ্যে কথা বলে না, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর জঙ্কুক থেকে ফ্রেশ করিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। এমন সময় সুগা কল করে। কি রে জঙ্কুইকা, কেমন আছিস তুই? ভালো নেই রে, তোর কি খবর? দেশে আসবি কবে? আয়া পড়ছি রে বন্ধু, দেশের মধ্যে কবে আয়া পড়ছি। কি বলছিস? তুই দেশে আছিস আর আমার বাসায় এখনো আসিসনি? চিন্তা করিস না বন্ধু, তোর লগে খুব তাড়াতাড়ি দেখা করবো। আমার বউর লগে তো তোর পরিচয় করা দেওয়ার লাগবো। বন্ধু তুই বিয়ে শাদী করে ফেলছস আর আমি জানিও না? হায় আফসোস জঙ্কুইকা, দুঃখের কথা আর কি কমু। এই নিব্বি জীবনটা যে কি কষ্ট করে বিয়া করছি সেটা শুধু আমিই জানি। যাই হোক শোন, আগামী ডট তারিখে একটা বড় করে অনুষ্ঠান করতেছি। তুই তোর ফ্যামিলির সবাই লইয়া আয়া পড়বি, বুঝছস? আরে তোর দাওয়াতের কথা রাখ, আমি কি বলি সেটা শোন। ভাবিকে কিভাবে পটিয়েছিলি রে? আমাকে একটু বুদ্ধি দে না। আমি একজনকে ভালোবাসি, কিন্তু ওই মেয়েটা না কিছুতেই রাজি হচ্ছে না। কত জোর করলাম, অত্যাচার করলাম, তারপরেও ওই ভুটকি রাজি হচ্ছে না। কি করি বলতো? শোন বন্ধু, প্রথমে তোর সাইকোগিরিটা একটু বন্ধ কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই তো জানিস না নিব্বি জিমিনকে পাওয়ার জন্য কত সাইকোগিরি করছে, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, যার ফলে এখন নিব্বি জিমিন আমার বউ। তাই বলছি সাইকোগিরি বন্ধ করে চুপ করে থাক, দেখবি তার বুটকি নিজেই হাত বাড়িয়ে দিবে ভালোবাসার। পরের দিন সকালবেলা। গুড মর্নিং জান পাখি, এই নাও ব্রেকফাস্ট। আপনি আনলেন কেন? আম্মু কোথায়? রান্নাঘরে। আর কালকের জন্য সরি। এই কি, আমার হাতের আংটিটা কোথায়? ফেলে দিয়েছি। কেন ফেলেছেন? আমি ওকেই বিয়ে করব, ও আমাকে অনেক ভালোবাসে। আমি রেগে গেলে কিন্তু ভালো হবে না, খেয়ে নে। খাবো না আমি, কালকে মারধর করে এখন আসছে দরদ দেখাতে। বলেই তে জঙ্কুকের হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দেয়। জঙ্কুককে এক মুহূর্ত দেরি না করে তেরগুলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমাকে আগের রূপে ফিরতে বাধ্য করিস না, চুপচাপ খেয়ে নে। তে কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই জন্য জঙ্কুক তাকে জড়িয়ে ধরে বলে, সরি জান পাখি, সরি, খুব বেশি জোরে লেগেছে তাই না? আচ্ছা আর কখনো তোমাকে মারবো না, এখন চুপচাপ খেয়ে নাও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আম্মু যদি কালকে এখানে থাকতো তাহলে আর এত মার খেতে হতো না। আচ্ছা তোমার শরীর এখন কেমন? আগের থেকে ভালো। আমি সত্যি অনেক দুঃখিত তে। তুমি জানো কাল সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি তোমাকে কষ্ট দিয়ে। বলো না তে, তুমি আমাকে ক্ষমা করেছো? মুখে বললে কি মন থেকে ক্ষমা করে দেয়া যায়? কাল রাত ছিল আমার জীবনে কালো রাত, যেটা আমি কখনো ভুলবো না। তোমাকে ভুলতে বাধ্য করবো আমি তে, তবে ভয় দেখিয়ে না, ভালোবেসে মন জয় করে। আপনার মতো মানুষ কখনো পারবে না মন জয় করতে। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি। যদি হেরে যাও তাহলে কিন্তু তোমার বেলিতে যে বিউটি স্পটটা আছে না, ওইখানে কিস করতে দিতে হবে। এটা আপনি জানেন কি করে? তার মানে আপনি আমার কাপড় পাঠিয়েছেন? সেটা না হয় তুমি একটু নিজের দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। ছি, আপনি একটা নিচু মনের, আমি ভাবতে পারিনি। এই কথাটা তুমি আমার জন্যই বলতে পারছো তে? কাল যে অবস্থা ছিল তোমার, আমি যদি তোমার টেক কেয়ার না করতাম তাহলে এতক্ষণ উপরে থাকতে। তাই বলে আপনি আমার সাথে এমন করবেন? এখন আমার কি হবে? কেউ তো আমাকে বিয়ে করবে না। হয়েছে, থামো, ন্যাকামি করতে হবে না। আমি চোখ বেঁধে নিয়েছিলাম, কিন্তু ভুল করে তোমার বিউটি স্পট দেখে ফেলেছি, সরি। বলে জঙ্কুক চলে যাচ্ছিল, তখনই তে পেছন থেকে ডাক দিয়ে বলে, শুনুন সবকিছুর জন্য থ্যাঙ্কস। জঙ্কুক পিছনে না ফিরে মুস্কি একটা হাসি দিয়ে চলে যায়। লিসা, তোকে আমি টাকা কম দিয়েছি নাকি টাকা দেইনি, কোনটা? স্যার টাকা দিয়েছেন এবং টাকার অঙ্কটাও বেশি ছিল। তোর সাথে কি আমার পার্সোনাল কোনো শত্রুতা আছে? না স্যার, আপনি এগুলো কি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি পাগল হয়ে গেছেন? পাগল আমি হইনি, তুই হবি। এই নে কারেন্টের শক দিয়ে দিলাম। ও মাই গড জঙ্কুক দে। জঙ্কুক যখন লিসাকে কারেন্টের শকটা দেয় তখন লিসার চুলগুলো উপরে উঠে যায়, আবার যখন শকটা দেওয়া বন্ধ করে দেয় লিসার চুলগুলো নিচে নেমে যায়। এই ব্যাপারটা জঙ্কুকের কাছে ভালো লাগে, তাই সে লিসাকে বারবার কারেন্টের শক দিতে থাকে। আর এদিকে কারেন্টের শক খেয়ে তো বেচারি লিসার নাজেহাল অবস্থা হয়ে গেছে, একদম
ঠিক হয়েছে, আমার বসকে এসেছে ডি বানাতে। 2 ঘন্টা হয়ে গেছে সুগা এবং জিমিন পার্কে বসে ওয়েট করছে, কিন্তু যাদের জন্য ওয়েট করছে তাদের আসা কোনো নামই নেই। তাই জিমিন এবার বিরক্ত হয়ে বলে, তুমি কি বসে থাকার জন্য এখানে আনলে নাকি আমাকে? আর একটু অপেক্ষা করো বাবুই পাখি, চলে আসবে। এই তুমি আমাকে কি বললে? আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেল। আমাকে এসব পাখি ঠাকি বলে ডাকবে না। তাহলে তারা কি করে ডাকমু? বোটকে নিবি জিমিন? কি বললি তুই শতান বিলাই? বাবুই পাখি, এটা কিন্তু পাবলিক প্লেস, মাথায় রেখো। এমন কিছু করতে বাধ্য করো না আমাকে, পরে কিন্তু তুমি নিজে লজ্জায় পড়ে যাবে। সুগার জিমিনকে কি বোঝাতে চেয়েছে সেটা বুঝতে পেরে চুপচাপ বসে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর তেকুক ডট পার্কে চলে আসে। আরে সুগা ভাইয়া, তুমি এখানে? যাক, আমার জন্য ভালোই হলো। জঙ্কুক ভাইয়া, ইনি হচ্ছে আমার চাচাতো ভাই। ওই রেস্টুরেন্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। ওইটা তুই ছিলি? হ্যাঁ বন্ধু, ওইটা আমিই ছিলাম। এটাই কি ওই নিব্বি নাকি? না মানে, এটাই কি তার ওই বুটকি নাকি যার জন্য আমার থেকে বুদ্ধি চাইছিলি? হ্যাঁ বন্ধু, আমি ওর কথাই বলেছিলাম। এখন চল একটু সাইডে যাই। ওই নিব্বি জিমিন, বসে রইছো কেন? চলো। জিমিন তুই প্লিজ আমার সাথে থাক, আমার একা ভয় লাগে। 1 মিনিট জিমিন, তুমি একটু আমার সাথে আসো তো। হ্যাঁ চলো। জান পাখি, চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। না, ওদিকে বেশি মানুষ নেই, তাছাড়া আমরা একা আসলে না হয় যাওয়া যেত। সুগা ভাইয়া আর জিমিনও তো আছে আমাদের সাথে, ওদের ছাড়া গেলে খারাপ দেখাবে। ওরা আসলে আমরা একসাথে যাব। সুগা জিমিনকে নিয়ে সাইডে আসার পর এবার বলো। তোমাকে বলেছিলাম না আমার বন্ধু একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটা আর কেউ নয়, আমারই চাচাতো বোন তে, তোমার বান্ধবী। তুমি একটু ওকে সবকিছু বুঝিয়ে বলো না। বলবো, তবে এক শর্তে। কি শর্ত? তোমাকে আমার সাথে ফুসকা খেতে হবে। এইসব বাজে খাবার আমি খাই না। তাহলে কাবাবের হাড্ডি আমি নিজে গিয়ে দিয়ে আসছি। এই না জিমিন, দাঁড়াও, আমি খাবো। তুমি একটু ভালো করে বুঝিয়ে বলবে যেন রাজি হয়ে যায়, ঠিক আছে? আমি চেষ্টা করব। এখন শীতকাল চলছে, চারিদিকে প্রচুর ঠান্ডা। এমনিতেই তের অনেক শীত লাগছে, তার উপর হঠাৎ বাতাস আসার কারণে তের প্রচন্ড শীত করতে শুরু করে, কিন্তু জঙ্কুককে সেটা বুঝতে দিচ্ছে না। তবে জঙ্কুক বুঝে যায় তের যে শীত করছে, তাই জঙ্কুক ওর জ্যাকেটটা খুলে তের গায়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এতে করে তে অনেক লজ্জা পায়। তের মনের ভিতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, তবে সেই অনুভূতি তের কাছে ভালো লাগছে। জঙ্কুকের এই কেয়ারিং ব্যাপারটা তের মন ছুঁয়ে যায়। এই সাইকোটা যদি সবসময় এমন কেয়ারিং থাকতো তাহলে কত ভালো হতো। জান পাখি, শীত কমেছে? প্লিজ আরেকটু এভাবে থাকুন, আমার ভালো লাগছে। এই জন্যই তো তখন বলেছিলাম ওইদিকে চলো। এখন দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। জঙ্কুকের কথা শুনে তে সাথে সাথে দূরে সরে যায়। জিমিন, আমরা মনে হয় ভুল সময় চলে এসেছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আসলে তোরা যা ভাবছিস তেমন কিছু না, আমার একটু শীত লাগছিল। থাক আর বলতে হবে না, চল এবার ফুচকা খেতে যাই। হ্যাঁ চল। তারপর ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল। তে আর জিমিন টেবিলে বসতেই সুগা বলে, জিমিন তোমরা দুই বান্ধবী মিলে একটু বসো, আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিট। এরপর সুগা জঙ্কুককে নিয়ে চলে যায়। তে একটা কথা বলতো, জঙ্কুককে তোর কাছে কেমন লাগে? ঘুরতে আসার আগ পর্যন্ত খারাপ লাগতো, এখন কেমন লাগে জানি না। সুগার বন্ধু জঙ্কুক, সেটা তো জানিস। আজকে জানতে পারলাম। সুগা আমাকে তোদের ব্যাপারে বলেছে। সবকিছু জানার পর আমার মনে হলো জঙ্কুক তোকে আসলে অনেক ভালোবাসে। এটাকে ভালোবাসা বলে না, সাইকোগিরি বলে। না হলে প্রিয় মানুষের গায়ে কেউ হাত তুলে? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? হ্যাঁ, বোগামকে। বোগাম? কোন বোগাম? ওই যে রহিম চাচার মেয়ের সাথে যে মুখ কালো করেছে ও? ওয়েট, তোকে পিক দেখাই। জিমিন পিক দেখে তো পুরাই অবাক। আরে নিব্বি, ভালোবাসার জন্য আর কোনো মানুষ পেলি না? ও তো একটা বখাটে ছেলে, মেয়েদেরকে বিরক্ত করা ওর পেশা। কি বলছিস সেগুলো জিমিন? ও এরকম না, আমি ওকে চিনি। তোর থেকে ভালো করে আমি ওকে চিনি। ও একটা বিবাহিত ছেলে। 1 মাস আগে ওর বিয়ের দাওয়াত খেয়ে এসেছে। ওর বউয়ের সাথে তো আমি ছবিও তুলেছি। এই দেখো ওদের বিয়ের ছবি। বোগাম আমাকে ঠকালো। শোন আমি কি বলি, তুই জঙ্কুককে একটা সুযোগ দে। আমি শিওর ও তোকে ঠকাবে না, বরং আরো আগলে রাখবে। উনি চাইলেও পারবে না ঠকাতে, কারণ আমার মা ওনার ফুপি, ওনার তো 12টা বাজিয়ে দিবে। কিন্তু সমস্যা হলো আমি ওনাকে অনেক ভয় পাই। সবসময় গম্ভীর একটা ভাব নিয়ে থাকে, ওনার মুখে তো হাসি আসেই না। তারপর বিয়ের আগেই মারধর করে, আর বিয়ে করলে তো সবাইকে আমার 40 খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুগাও ঠিক এরকমই ছিল। আমার ভালোবাসা দিয়ে ওকে বদলে দিয়েছি, তুইও তোর ভালোবাসা দিয়ে জঙ্কুককে বদলে দিবি। এটা সুগা না জিমিন, সাইকো জঙ্কুক। ওকে বদলাতে গেলে আমাকেই বদলে দিবে। ঘোরাঘুরি শেষ করে তেকে ওর বাসায় নামিয়ে জঙ্কুক চলে যায়। লিসননি, কেডা নামে দিয়ে গেলি তোরে? হ্যাঁ, তুই লাভার বই নাকি? ফ্যাম ট্যাম করছ নাকি তুই? আরে ওটা জঙ্কুক ভাইয়া ছিল। তার আগে তুমি বলো, কার কোথায় ছিলে? জানতে চাস? পেলে হে দেখছা। ফুপি, কোথায় যাচ্ছ তুমি? ওই একটু বান্ধবীর লোকে দেখা করতাম যাইতাছি। বিদেশে তো অনেকদিন পরে আইছে। তা জঙ্কুক বাবা, তুমি হঠাৎ করে নইলে কি লিগা? হ্যাঁ, রানী বলেছে ওকে দেখবে, তাই নিতে এসেছি। সুন্নিতে তো বাইক নাই, বান্ধবীর জন্মদিনই গেছে। ঠিক আছে, তুমি আমাকে চাবি দিয়ে যাও, ও আসলে ওকে নিয়ে যাব। হে হে হে, তাহলে আমার লাগে ভালোই হইব,
আমি আর বাইক ফিরতাম না। বান্ধবীর লোকে সারা রাত বদনাম করতাম বালা কইরা। কালকে সকালে কে রামুনি তুমি কিন্তু আমার মেয়েরে তুমি গোবাইক লইয়া যাইও জাঙ্কুক বাবা। ওকে ফুপি, সাবধানে যেও। এরপরে সকালবেলা আইয়া দিয়ে তুই নাক ডেকে ঘুমাইতেছিস, এলাকার তোর ডাক দেই নেই, কামু গেছি যা। ও আচ্ছা। রাত 12টা বাজে, কিন্তু তের চোখে কোনো ঘুম নেই। বারবার ফোনটাকে হাতে নিচ্ছে আর ভাবছে কল দিব, যদি কথা না বলে কল দিয়ে কি নিয়ে বা কথা বলবো। পেয়েছি, বলবো আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিতে। হ্যালো জাঙ্কুক ভাইয়া। কি হয়েছে, এখনো ঘুমাওনি কেন? আমি পড়ছিলাম তাই ঘুমাইনি। আপনি ঘুমাননি কেন? আমি কাজ করছি, বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। আপনার জ্যাকেটটা আমার কাছে রয়ে গেছে। রেখে দাও, ওইটা আর আমার লাগবে না। থ্যাঙ্কস আপনাকে। তখন যদি আপনি আমাকে জড়িয়ে না ধরতেন তাহলে যে কি হতো আমার। জান পাখি, কি হয়েছে? হঠাৎ করে রাত 12টার পর কল দিয়ে এত রোমান্টিক কথা বলছো? সত্যি করে বলো তো, ঘটনা কি? আরে কোনো ঘটনা না। আচ্ছা রেখে দেই। আমাকে খুব মিস করছিলে তাই না? জানলেন কি করে? জান পাখি, তুমি যে আমার মন কখন কি চায় সেটা আমি জানবো না তো কে জানবে? এখন আর বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, পরে তো ডার্ক সার্কেল পড়ে যাবে। পরের দিন সকালবেলা। এই কি, আপনি এত সকালবেলা আমার বাড়িতে? তোমাকে ভার্সিটিতে আজকে নামিয়ে দিয়ে আসবো। এরপর জঙ্কুক থেকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে যায়। আরে জান এমনতে, কেমন আছো? ভুলেই তো গেলে আমাকে। ঠাস শয়তান বগমের বাচ্চা, তুই আমাকে ঠকিয়েছিস। তোর আসল রূপ আমি জেনে গেছি। যেহেতু জেনেই গেছো জানেমান, তখন আর নাটক করে লাভ কি? আমার সাথে আসো, আজকেই তোমাকে শাদি করে দ্বিতীয় বিয়েটা সেরে ফেলি। ছেড়ে দে আমাকে শয়তান। তোর মতো মানুষের জন্য আমি জঙ্কুক ভাইয়াকে হার্ট করেছি, ভাবতেই আমার লজ্জা লাগছে। তাহলে আর ভেবো না এসব কথা। বলেই বগম থেকে টানতে টানতে কাজী অফিসে নিয়ে যায়। হ্যালো স্যার, ম্যাম বগমকে বিয়ে করার জন্য কাজী অফিসে গেছে মাত্র। কাজী অফিসের ঠিকানাটা দাও। স্যার ডট এই ঠিকানায় চলে আসুন। ভেবেছিলাম তোকে আমি ভালোবাসা দিয়ে তারপর জয় করে নিব, কিন্তু না, তুই তো ভালোবাসারই যোগ্য না। আমাকে যেহেতু ভালো থাকতে দিলি না, এবার দেখ আমি কি করি। জানে মানতে সাইন করো বলছি, না হলে কিন্তু খারাপ অবস্থা করে ফেলবো তোমার। আমি সাইন করব না শয়তান, আমাকে ছেড়ে দে। বগম থেকে একটা থাপ্পড় দিয়ে বলে, জানে মানতে সাইন করো। এই শালা বগমের বাচ্চা, আমাকে ছেড়ে দে, না হলে জঙ্কুক ভাইয়া তোর এমন জায়গায় লাথি দিবে কাউকে বলতে পারবি না, কেঁদে মরে যাবি। বগম তের এমন কথা শুনে ওকে আরেকটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে তে ঘুরতে ঘুরতে টেবিলের এক কোণায় বাড়ি খায়। তের যেন দু চোখ বন্ধ হয়ে আসছে, এমন সময় জঙ্কুক আসে। তে জঙ্কুককে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তের জ্ঞান ফিরতেই দেখে জঙ্কুক চেঁচামেচি করছে। কি হয়েছে ঘুরতে শোনা, এত চেঁচামেচি করছো কেন? তোমার আদরের নাতনি একা একা বিয়ে করতে গিয়েছিল, আমি যদি সময় মতো না যেতাম তাহলে তোমাদের নাতনি এতক্ষণে মুখ কালা করে ফেলতো। এই চুকরি, তোর তো সাহস কম না, এই নিয়ে ঠাস। রোজি তেকে থাপ্পড় মারার পর আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। আর এবার যে হোক রোজিকে রুমের ভিতর নিয়ে যায়। তে যেতে চাইলে জঙ্কুক তার হাতে ধরে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, তুই কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দিন জঙ্কুক ভাইয়া, আমি নানির কাছে যাব। তোকে কোথাও যেতে হবে না, আমি চাই না গ্র্যানি তোকে দেখে আর কষ্ট পাক। আমি একবার নানিকে দেখবো, প্লিজ আমাকে যেতে দিন। না, তুই গ্র্যানির দ্বারে কাছেও যাবি না। এরপর জঙ্কুক তেকে টেনে হিঁচড়ে রুমের ভিতরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। আর এদিকে বেচারিতে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখতে পায় জঙ্কুক পলকহীন দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে তে? কথা বলবে না? আমার উপর রাগ করেছো? আপনি কে যে আপনার উপর রাগ করে থাকবো? আমি সবকিছু বুঝি জান পাখি, তুমি যে আমার উপর রাগ করেছো এই দেখো কানে ধরেছি, এবার তো মাফ করো। না করব না, শয়তান বোকাম। তারপর আপনি সবাই একই রকম, আমাকে শুধু শুধু মারেন, আমি কিছুই করিনি তারপরও মারছিলাম। আমি জানি তো তুই যে কিছু করিসনি, কিন্তু বান্টুর মুখে যখন শুনলাম তুই বিয়ে করছিস, মাথা ঠিক ছিল না আমার। চিন্তা করিস না, ওই বান্টুকে আমি পরে দেখে নিব, এবার তো ক্ষমা করে দে। নাইস, তখন কি হয়েছিল? উনি এখন কেমন আছে? গ্র্যানির প্রেসার লো হয়ে গিয়েছিল, এখন ভালো আছে। নানি শুধু শুধু আমাকে ভুল বুঝলো, বিশ্বাস করুন আমি সত্যিই জানতাম না ওই শয়তান বোকাম যে এতটা খারাপ। যার সাথে প্রেম করতে তার সম্পর্কে ভালো করে না জেনেই ভালোবেসে ফেলেছিস, বাহ। আমি প্রেম করতাম ঠিক আছে, কিন্তু ভালোবাসতাম না। যদি ভালোবাসতাম তাহলে ওর সম্পর্কে জানার আগ্রহ থাকতো আমার। জান পাখি, ঘুরতে যাবি? এত রাতে? কোথায় এত রাত, মাত্র তো 1টা বাজে। আমি যাব না, আমার চেহারার কি অবস্থা হয়েছে থাপ্পড় খেতে খেতে। সত্যি তো, আমার জান পাখির গোলাপি গাল দুইটা টমেটোর মতো লাল হয়ে গেছে। এখনই ঠিক করে দিচ্ছি, তোর মেকআপ গুলো দে তো আমাকে। না থাক, লাগবে না, পরে আমাকে ভূতের মতো সাজিয়ে দিবেন আপনি। তের কথা শুনে জঙ্কুক হাসতে থাকে। জঙ্কুকের হাসি দেখে তেও হাসতে থাকে। কিছুক্ষণ পর রেডি হয়ে দুজনে ঘুরতে বেরিয়ে গেল। জঙ্কুক থেকে বাইকে করে একটা জায়গা নিয়ে গেল, যে জায়গাটা জঙ্কুকের অনেক প্রিয়। মাঝে মাঝে মন খারাপ হলে জঙ্কুক মন ভালো করার জন্য এখানে আসে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর
বাড়িতে ফেরার জন্য বাইকের দিকে হাঁটা ধরে। এমন সময় তের পায়ের উঁচু হিলগুলো একটা গর্তের সাথে আটকে যায়, যার কারণে তের একটা পা মুচকে যায়। ও আম্মু গো, আমার পাটা ভেঙে গেল। ও জাঙ্কুক ভাইয়া, দেখুন না আমার পা ভেঙে গেছে। এই চুপ থাক, এখন রাত 3টা বাজে। চেঁচামেচি করে গণদোলায় খাওয়াবি নাকি আমাকে? বাইক পর্যন্ত হেঁটে যেতে পারবি? না। তোকে কে বলেছে এত উঁচু হিল পড়তে? দেখি পাটা দে তো। এই কি করছেন ভাইয়া, আপনি আমার বড়, পায়ে হাত দিচ্ছেন কেন? একদম চুপ থাক, বেশি কথা বললে কিন্তু তোর ওই পাটাও ভেঙে দিব। আচ্ছা, চুপ করলাম। তে দেখ তো তোর পিছনে ওইটা কি? কোনটা কি দেখি? তে পিছনে ফিরতেই মুচকে যাওয়া পাটা উল্টো দিকে মোচড় দেয়। ও আম্মু গো, আমি মরে গেলাম গো। এই স্টুপিড, চুপ কর। এই জঙ্কুক ভাইয়া, আমার পায়ে আর ব্যথা করছে না। ইয়াহু, লা লা লা। কথাটা বলেই তে একটা দৌড় দিয়ে জঙ্কুকের বাইকের থেকে অনেকটা দূরে চলে যায়। জঙ্কুক ওর পেছন পেছন গিয়ে ইঁদুরের মতো কানে ধরে বাইকে এনে বসায়। বাইক স্টার্ট দিব, আমাকে ধরে বস, না হলে পড়ে যাবি। তেও জঙ্কুকের কথা মতো ওর কাঁধে ধরে। বাইক চালু করতেই তে ভয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে বলে, বাহ জান পাখি, তুমি তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি না, আপনি সুযোগের সদ্ব্যবহার করছেন। আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না, যাতে আমি আপনাকে জড়িয়ে ধরি। জঙ্কুক আর কিছু না বলে বাইক চালিয়ে সোজা তেকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আসে। দিনগুলো ভালোই যাচ্ছিল ওদের। জঙ্কুক অনেকটা পাল্টে গেছে, আগের মতো আর নেই। কথায় কথায় রাগ দেখানোর জন্য উদাও হয়ে গেছে। জঙ্কুক এখন পরিবারের সাথে অনেকটা সময় কাটায়। জিন তো পুরো অবাক নিজের ছেলের এরকম পরিবর্তন দেখে। একদিন রুজির মুখে জানতে পারে তে নাকি মাছের ডিম ভাতের সাথে খেতে অনেক পছন্দ করে। তাই জঙ্কুক বাজার থেকে অনেকগুলো মাছের ডিম কিনে সেগুলো ভেজে তেকে খেতে দেয়। এতে সবাই হাসলেও তে কিছুটা লজ্জা পায়। এর কিছুদিন পরেই জঙ্কুক জানতে পারে তেকে নাকি ওর মা বকা দিয়েছে, তাই সারাদিন না খেয়ে বসে আছে। আমার জান পাখিটা কি করছে? না খেয়ে বসে আছে, সেদিকে তো কারো কোনো খেয়ালই নেই। আমি মরলে তো সবাই খুশি। এক থাপ্পড় দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দেব, স্টুপিড কোথাকার। দরজা খুলে নিচে নেমে আয়, তোর জন্য খাবার নিয়ে এসেছি। তে বারান্দা থেকে দেখে জঙ্কুক সত্যি নিচে এসে দাঁড়িয়ে আছে। 1 মিনিটও দেরি না করে দৌড়ে নিচে যায়। আপনি এত রাতে এই শীতের মধ্যে আমার জন্য খাবার এনেছেন? আমাকে এত ভালোবাসেন কেন? কারণ তুমি যে আমার জান পাখি। আচ্ছা তে, সত্যিই কি আমাকে ভালোবাসা যায় না? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই চুপ করে আছে। আচ্ছা থাক, আমাকে ভালোবাসতে হবে না, আমি তো বাসি, এতেই হবে। হাতে কি হয়েছে, ব্যান্ডেজ কেন দেখি? আরে তেমন কিছু না, তোর জন্য রান্না করতে গিয়েছিলাম, তখন একটু পুড়ে গেছে, বাট ইটস ওকে। আপনি আমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছেন? কথাটা বলেই জঙ্কুককে জড়িয়ে ধরে তে কান্না করে দেয়। এই তে, কান্না করছো কেন? তুমি জানো তোমাকে কান্না করলে কতটা ভয়ঙ্কর লাগে? হাসো আর তাড়াতাড়ি আমাকে ছাড়ো, কেমন যেন লাগছে আমার। উল্টোপাল্টা কিছু করার আগে ছেড়ে দাও বলছি। যা দুষ্টু বেটা, কি সব বলে লজ্জার ব্যাপার। জান পাখি, তোমাকে তো লজ্জা পেলে দেখছি আরো বেশি সুন্দর লাগে। যাই হোক শোনো, কালকে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা না হয় কালকে দেখতে পাবে। এখন যাও, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা বলেছিলাম না সারপ্রাইজ আছে, চলো আমার সাথে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়িতে, ওখানে ফুপি আছে, সাথে তোমার সারপ্রাইজ। আরে আম্মাজান, কেমন আছেন আপনি? আমার ফান খাওয়ানোর লাগবে আপনার কতটা বছর দেখতারই নেই। তোমার সাথে আমি কথা বলবো না, তুমি অনেক পচা। একবারে আমার মনের কথাটা কইছিস না সুন্নিতে, কথা কইস না। আমি জীবন তসনস কইরা এখন একটু দরদ দেখাইতে। এ পাগল বেডি, তোমার লাগেই তো সব হইছে। কথা বাড়াইও না, নাইলে কিন্তু আবার জামুগা। এখনো খারা এসেস কি লিখ গেল যা। বাবা প্লিজ ওনাদের দুইজনকে থামাও। আরে তোরা কি শুরু করে দিলি? এবার থাম আর আমার ছেলের বিয়ের ব্যবস্থা কর। তা তো করবই রে নিবারে, পাত্রী তো রেডি আছে, তাহলে আর দেরি করছি কেন আমরা? পাত্রী রেডি আছে মানে কার বিয়ে নিয়ে তোমরা কথা বলছো? তোকে বলেছিলাম না সারপ্রাইজ আছে, এটাই হচ্ছে সেই সারপ্রাইজ। আমি বিয়ে করব। কে সেই মেয়ে? দেখবি? তাহলে চল। বলেই জঙ্কুক থেকে আয়নার সামনে নিয়ে যায়। এটাই হচ্ছে সেই মেয়ে, সুন্দর না? যা দুষ্টু বেটা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তে সারা জীবন আমার জান পাখি হয়ে থাকবে তো? হ্যাঁ থাকবো। এবার চলো দেখে আসি 1 বছর পর কি হচ্ছে। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাঁ ছেড়ে দিব তো, তার আগে হিসাব নিকেশটা করে নেই। প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিট এবং প্রতিটা সেকেন্ডের সবকিছুর হিসাব আমি নিয়ে ছাড়বো আজকে। তুই তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস, মন চাচ্ছে এখনই তোর মাঝে ডুব দেই জান পাখি। তাড়াতাড়ি শাস্তির জন্য রেডি হও। আবার কিসের শাস্তি দিবেন আমাকে? বান্টু নিয়ে আয় তো। এই নিন স্যার। এগুলো কি? এগুলো হচ্ছে তোর ডানা কাটার জিনিসপত্র, তাড়াতাড়ি সাইন কর, না হলে তোর পায়ে গরম পানি ঢেলে দেব। দয়া করে এরকম করবেন না, দাঁড়ান আমি সাইন করছি। এবার চলো দেখে আসি 1 বছর আগের কাহিনী। কিছুক্ষণ পর থেকে গায়ে হলুদের জন্য নিচে নেওয়া হবে, সেই জন্য তে নিজের রুমে বসে রেডি হচ্ছিল। তখনই তের মোবাইলে কেউ একজন কল করে।
হ্যালো, কে? আমি তোমার বোগাম ডার্লিং জানে মানতে। ফোন দেওয়ার আর জায়গা পেলি না বদমাশ। শোনো আমি কি বলি, তুমি যদি তোমার বিয়েটা ভাঙতে না চাও তাহলে এখনই আমার সাথে দেখা করো। তুমি যদি না আসো তাহলে তোমার আমার যেই দুষ্টু মিষ্টি ছবিগুলো আছে না ওগুলো তোমার হবু শাশুড়ির মোবাইলে সেন্ড করে দিব। আর বলবো তুমি আমি এখনো প্রেমে হাবুডুবু খাচ্ছি। কোথায় আসতে হবে ঠিকানা দে। ডট 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 এই ঠিকানায় চলে আসো। ওকে আসছি। তে বাড়ি থেকে বের হওয়ার সময় জিনোকে দেখে ফেলে। কি ব্যাপার, এই বড়দুপুরেতে কোথায় যাচ্ছে? আমাকে এখনই ওর পিছু নিতে হবে। বল তোর কি সমস্যা? জানে মানতে তোমাকে বিয়ে করতে পারছি না, এটাই আমার সমস্যা। আমাকে বিয়ে করো, সমস্যার সমাধান হয়ে যাবে। তোকে আমি কখনোই বিয়ে করব না। তাহলে তোমার হবু শাশুড়ির কাছে এই পিকগুলো সেন্ড করে দেই জানে মানতে, কি বলো? হঠাৎ করে বগম দেখতে পায় জিন অনেকটা দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছে। বগম ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে বলতে থাকে, জানে মানতে আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? আর তুমি কিন্তু বলেছিলে জংকুককে বিয়ে করছে শুধুমাত্র প্রপার্টির জন্য, সে কথা ভুলো না। আড়াল থেকে এসব কথা সহ্য করতে না পেরে জিন সাথে সাথে তের কাছে এসে ওকে ঠাস করে একটা থাপ্পড় দেয়। শয়তান মেয়ে, তোর জন্য আমার ছেলে কি করেনি বলতো? তুই আমার ছেলেকে এভাবে ধোঁকা দিতে পারলি? মামি বিশ্বাস করো, এই শয়তান বগম আমাকে ফাঁসাচ্ছে। আমি মোটেও জঙ্কুক ভাইকে ধোঁকা দেইনি। একদম চুপ থাক, আর একটাও কথা বলবি না। বলেই জিন তেকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে নেমে এসো। জঙ্কুক, বাবা দেখে যা, যার জন্য এতদিন করলি চুরি সেই এখন তার সর্বনাশ করছে। খুব তো বলেছিলি তে নাকি ভালো মেয়ে, ওর মতো নাকি আর দুইটা মেয়ে হয় না। দেখ এই ছবিগুলো শুধু দেখ, আজকেই তুলেছি। শোন বাবা, ও তোকে ভালোবেসে বিয়ে করছে না, শুধুমাত্র তার সম্পত্তির লোভে করছে। অবশ্য তোকে এসব কথা বলেই কি লাভ, যেমন বাবা তার তেমনই তো মেয়ে হবে। দুইটাই ঠকবাজ। জিনু, তুমি পুরানো কথা তুলছো কেন? তোমার বোনের মেয়েকে বলছি বলে গায়ে লাগছে খুব, তাই না? কিন্তু ও যে আমার ছেলেকে ধোঁকা দিল সেটা তোমার গায়ে লাগছে না? কি হয়েছে আগে সেটা তো বলো। তারপর জিন বাড়ির সবাইকে যা দেখেছে তাই বলেছে। সব হইছে তোমরা গফন খরের বাচ্চা একটা ফামিলি কে বিডিগু বাইকে সসগা। এখন খুশি হইছিস না তুই? হ্যাঁ, মেয়েদেরও তোর মতন বানাইছস। তুমি চুপ থাও পাগল বেডি, সারা জীবন আমারে ভুলি বুঝা গেলা। আমার মতো আমার মাইয়ারেও ফাঁসানো হইতাছে, বুঝার চেষ্টা করো। তুই আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিতে পারলি? কম তো ভালোবাসিনি আমি তোকে, কিসের অভাব ছিল বলতো? জঙ্কুক ভাইয়া বিশ্বাস করুন, বগম আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। ওকে তো বিয়ে করিনি, তাই প্রতিশোধ নিয়েছে। চুপ থাক মিথ্যাবাদী, এমন জঘন্যভাবে না ঠকালেও পারতি আমাকে। এই ঘটনার পর জঙ্কুকের 7 দিন কোনো খবর ছিল না, কোথায় যেন হারিয়ে গেছে। 7 দিন পর বাড়িতে এসে জানতে পারে তিনি নাকি বোগমের সাথে পালিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। জঙ্কুক অনেক খুঁজেছে কিন্তু পায়নি। প্রায় 1 বছর পর থেকে দেখতে পেয়ে ধরে নিয়ে এসেছে। এরপরের কাহিনী তো তোমরা জানোই। সাইন তো করলাম, এবার আমার হাতের বাঁধনগুলো খুলে দিন। তুই আমাকে না বলে কেন গেলি ওই শালা বেগুনের বাচ্চার সাথে দেখা করতে? আমি গেলে ও তোর সাথে এত বেড়াগিরি কখনই করতে পারতো না। বিশ্বাস করুন, আমি কখনো আপনাকে ধোঁকা দেওয়ার কথা মাথায় আনিনি। মামি শুধু শুধু আমাকে ভুল বুঝলো। সবার ভুল আমি ভেঙে দেবো জান পাখি, কষ্ট পেও না। আর হ্যাঁ, আবারও সরি বলছি সবাই তোমাকে ভুল বোঝার জন্য। হয়েছে, থাক আর ঢং করতে হবে না। এখন বলুন কি করে জানলেন ওই বেগমের এই কুকীর্তির কথা? ওই শালা বেগুনের বাচ্চার মুখ থেকে কথা বের করতে আমার 2 মিনিটও লাগেনি। ওর কথা বাদ দাও, এখন তুমি এটা বলো সবাইকে কেন বলেছিলে যে তুমি বেগমের সাথে পালিয়ে গিয়েছো? আর এই 1 বছর তুমি কোথায় ছিলে? আমি বিদেশে চলে গিয়েছিলাম আর সবাইকে বলেছিলাম আমি বেগমের সাথে পালিয়ে গিয়েছি। এই মিথ্যে কথাটা আপনাকে বলতে। পুরনো কথা বাদ দাও জান পাখি, এখন চলো আমরা নতুন জীবন কিভাবে কাটাবো সেটা প্ল্যানিং করি। তা সুন্দরীরা, আমাদের স্টোরিটা আজকে এখানেই শেষ।